তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমাদের ট্রাভেল ব্লগের আজকের প্রথম যে পর্ব, আমরা আজকে কথা বলবো খাগড়াছড়ি আমাদের যে আমরা বাইক ট্যুর করেছিলাম সেটা নিয়ে। তো আমরা শুরুতে একটু বলতে চাচ্ছি যে আমাদের এই ট্যুরের প্রধান যে আমরা আকর্ষণ সেটা ছিল হচ্ছে আমাদের সাজেক ভ্রমণ এবং সাজেক সহ আমরা আরও খাগড়াছড়ি এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছি। তো এই ভ্রমণে আমরা কোথায় কোথায় গিয়েছি বিস্তারিত পর্বগুলো সামনে থাকবে। তো আমি আজকে একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমরা ভ্রমণটা কোথায় থেকে শুরু করেছিলাম। আমরা এই বাইক ট্যুরটা শুরু করেছিলাম যশোর থেকে। প্রথম দিন আমরা যশোরে প্রায় ৩০০ কিলোমিটার রাস্তা মোটরসাইকেলে করে আমরা চলে গিয়েছি। এর মধ্যে দিয়ে আমরা যে জেলাগুলো অতিক্রম করেছি সেটা হচ্ছে নড়াইল, তারপরে হচ্ছে মাদারীপুর, শরীয়তপুর। ঘাট থেকে আমরা লঞ্চে করে পার হয়ে আমরা চলে গেছি হচ্ছে ইয়েতে চাঁদপুরের পাশে দিয়ে লক্ষ্মীপুর দিয়ে আমরা ফেনীতে গিয়েছি। আমরা প্রথম দিনকে আমরা ৩১৫ কিলোমিটার জার্নি করে আমরা হচ্ছে পৌঁছেছিলাম ফেনীতে। পরে আমরা ফেনীতে নাইট হোল্ড করেছি। নাইট হোল্ড করে তার পরের দিন সকালে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছি। তো ফেনী থেকে যখন আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যখন আমরা রওনা করেছি, তখন আমরা ঢাকা চিটাগং যে মেইন রোড সেটাতে গিয়ে আমরা বারোয়ারহাট পর্যন্ত আমরা গিয়েছি। তারপরে বারোয়ারহাট থেকে শুরু করে বামের দিকে যে রাস্তা চলে গিয়েছে, সিঙ্গেল রাস্তা, সেটা চলে গেছে মূলত হচ্ছে খাগড়াছড়ি। তারপরে আমাদের টার্গেট ছিল যে আমরা সেদিনকে খাগড়াছড়ি গিয়ে নাইট হোল্ড করব। তারপরে ওখানে চেক ইন করে আমরা হচ্ছে একটা ভালো একটা হোটেলে চেক ইন করবো। তারপরে আমরা বাইক নিয়ে আবার বিকেলবেলা আশেপাশে আমরা ঘুরে দেখার জন্য বেরোবো। এই উদ্দেশ্যে আমরা মূলত ওখান থেকে বের হয়েছিলাম। বারোয়ারহাট থেকে যখন আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন সেই রাস্তার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রাস্তাটা এত সুন্দর ছিল, দুই পাশে অনেক সবুজ যে গাছপালা, ঘন গাছপালা, তেমন জনমানব নেই বললেই চলে। কিছু গাড়ি ঘোড়া শুধু যাচ্ছিল, কিছু বাস, ট্রাক এবং কিছু বাইক আমাদের মতো আসতেছিল। বিশেষ করে পাহাড়ি রাস্তাতে কোথাও কোথাও আমরা অনেক উঁচুতে উঠে যাচ্ছিলাম, আবার কোথাও কোথাও অনেক নিচুতে নেমে যাচ্ছিলাম। তো এই যখন আমরা তো আসলে পাহাড়ে গাড়ি চালানোর কোনো অভ্যাস নেই, যেহেতু বাইক চালানোর অভ্যাস নেই, কিছু কিছু জায়গাতে আমি মোটরসাইকেল নিয়ে ওপরে উঠতে পারছিলাম না। হ্যাঁ, আমাদের উঠতে অনেক কষ্ট হচ্ছিল। অর্থাৎ যারা পাহাড়ে বাইক চালায় না তাদেরকে কিন্তু মানে বাইক নিয়ে পাহাড়ে ওঠাটা অনেক রিস্কি, কারণ এই সময়টাতে গিয়ার মেনটেন করাটা অনেক কঠিন। হ্যাঁ, অনেক কঠিন হয়ে যায়। দেখা যাচ্ছে যে বোঝা যায় না যে আমি অনেক উপরে উঠতেছি, কিন্তু বাম সাইডে অনেকগুলো সিগন্যাল থাকে। ওরা ওখানে আপনার হচ্ছে একটা লোহার পোস্টের সঙ্গে দিয়ে রাখে যে আপনাকে ওপরে উঠতে হচ্ছে নাকি নিচে নামতে হচ্ছে। যখন উপরে উঠবেন তখন উপরে ওঠার একটা চিহ্ন দেওয়া থাকবে যে আমরা এখন উপরে উঠছি, আর যখন নিচে নামবেন তখনও একটা চিহ্ন দেওয়া থাকবে যে আপনারা এখন নিচে নামছেন বা আমরা নিচে নামছি। মাঝে মাঝে বাসগুলো চলে আসতেছিল পাশে দিয়ে, খুব সিঙ্গেল সরু রাস্তা, এই পাশে দিয়ে যখন বাস আসতেছিল, এই এক্সপিরিয়েন্সটা আমার মোটেও ছিল না। তো এই জন্য অনেক সময় ভয় পেয়ে যাচ্ছিলাম। আঁকাবাঁকা মেটো পথের মতো রাস্তা, দেখেন আসলে মেটো পথ না, আঁকাবাঁকা যে রাস্তাগুলো। আমরা যখন উঠছিলাম তখন আমাদের বাইকের স্পিডটা কিছুটা কমে যাচ্ছিল, আবার যখন নিচে নামছিলাম তখন স্পিডটা কিন্তু অনেক বেশি হচ্ছিল। তো দুই পাশের যে সবুজ যে গাছপালা, এবং আমরা যে বাম পাশে দিয়ে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তার বামে কিন্তু পাহাড় রয়েছে। কিছু কিছু জায়গায় বাম সাইডের বড় বড় পাহাড় রয়েছে, অর্থাৎ পাহাড় কেটে পাহাড়ের পাশে দিয়েই কিন্তু রাস্তাগুলো তৈরি করা। এই যে আমার বাইক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উঠতেই চাচ্ছে না, হ্যাঁ, একদম থেমে যাওয়ার মতো অবস্থা। অথচ ভিডিওতে দেখে কিন্তু মনে হচ্ছে না যে এখানে আমরা অনেক উঁচুতে উঠতেছি। হ্যাঁ, এটা হচ্ছে বোঝা যায় না, রাস্তাতে স্বাভাবিকভাবে বোঝা যায় না যে আপনি উপরে উঠছেন নাকি নিচে নামছেন। এই ক্ষেত্রে একটা জিনিস যদি আপনি মেনটেন করেন, আপনি যদি বাইক থেকে নেমে দাঁড়ান তাহলে দেখবেন যে একদিকে আপনি চলে যাচ্ছেন, অটোমেটিক্যালি একদিকে আপনি গড়িয়ে যাচ্ছেন, বা একদিকে আপনার ঝোলটা, একদিকে গতিটা একদিকে বেশি হচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দিকে আপনার ঢালু রয়েছে, রাস্তাটা কোন দিকে ঢালু রয়েছে, তখন আপনারা খুব সুন্দরভাবে এটা উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ, তারপরে দেখেন এই যে আমরা একজনই পারছি না বাইক নিয়ে, অথচ যারা পাহাড়ি এবং যারা পাহাড়ি রাস্তাতে যারা গাড়ি চালায়, আমাদের গাড়িটা ছিল 125 সিসির গাড়ি, অথচ এই গাড়িতে আমরা উঠতে পারছিলাম না। কিন্তু আমি দেখলাম আমার পাশে দিয়ে অসংখ্য গাড়ি যারা মালপত্র নিয়ে চলে যাচ্ছে, অথবা পরিবারের 3 জন সদস্য রয়েছে, 4 জন সদস্য রয়েছে, এই 4 জন সদস্য
চারজনকে এই 100 দেখা যাচ্ছে যে 180 সিসি বা 100 সিসির একটা গাড়িতে নিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। তো দৃশ্যগুলো ছিল এতই মনোরম, এতই সুন্দর আসলে। হ্যাঁ, ওঠা-নামাগুলো গিয়ার অ্যাডজাস্টমেন্টে আসলেই আমাদের খুব সমস্যা হচ্ছিল। আমরা কত উপরে উঠেছি জানেন? আর কিছু, কিছু জায়গায় আমরা দেখেন এখন আমরা নিচের দিকে নামছি। কল্পনার মধ্যেও নাই যে যখন আমরা নিচে নামছিলাম তখন খুব ভালো লাগতেছিল। তখন ব্রেকটা নিয়ে একটু টেনশন হচ্ছিল যে আমাদের ব্রেক কখন মিস করে, কি হয় এগুলো নিয়ে। আর দুই পাশে যে সবুজ বনায়ন, সবুজ গাছপালা, পাহাড়ি রাস্তা, এটা অসাধারণ অনেক দৃশ্য। এই যে একটা ট্রাক কিন্তু নিচ থেকে উঠে আসতেছে, একটা পর্যটকবাহী একটা প্রাইভেট কার আমরা দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে নামছি এখন। দূরের পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছিল আসলে, মানে না গেলে বোঝানো যাবে না। আমার পিছনে ছিল আমার কলিগ সেলিম সাহেব, উনি তো রীতিমতো গান শুরু করে দিয়েছেন। হ্যাঁ, উনি গান গাচ্ছিলেন ভালো লাগার কারণে। শুধু আসলে এত সুন্দর দৃশ্য আমরা এর আগে কখনো এভাবে উপভোগ করিনি, যার কারণে কিন্তু তিনি গান শুরু করে দিয়েছেন, জোরে জোরে গলা ছেড়ে দিয়ে তিনি গান গাচ্ছেন আর আমি বাইক চালাচ্ছি, উনি আমার পিছনে বসেছিলেন। আর আমার টিম মেম্বার আরেকজন ছিল কুতুব স্যার, উনি সামনে চলে গিয়েছেন। দেখেন বাসগুলো কত সুন্দর ভাবে আসছে। সবকিছু মিলায়ে আসলে এই রাস্তা দিয়ে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনার অটোমেটিক্যালি আপনার মুখ থেকে একটা গান বের হয়ে যাবে, পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে দিয়েছি। হ্যাঁ, এই যে গানগুলো রয়েছে, তারপরে হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই গানগুলো মনের অজান্তেই কিন্তু আপনার মুখ থেকে বেরিয়ে আসবে। আর এই যে প্রায় আমরা যেহেতু প্রথম দিনে 300 কিলোমিটার চলেছি, তারপরের দিন প্রায় 400, তারপরের দিন আরো 150-200 কিলোমিটার, 250 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়েছে। তো গাড়িটাও দুর্বল হয়ে গিয়েছিল আমাদের। আমি ভয় পাচ্ছিলাম যে আমার গাড়ি কি থেমে যায় কিনা। চলতে চলতে আমরা দেখছি বাম পাশে একটা চাঁদের গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারপরে সামনে থেকে কিছু প্রাইভেট গাড়ি আসতেছিল। সবকিছু মিলায়ে অনেক ভালো লাগছিল। এই ভিডিওর শেষের দিকে আমরা তারেংচুমুই নামে যে একটা রিসোর্ট রয়েছে পাহাড়ের ওপরে, অনেক সুন্দর সবুজ বনায়নের মধ্যে, এটা আমার জীবনের প্রথম একটা রিসোর্ট অভিজ্ঞতা ছিল, খুবই সুন্দর লাগছিল। আমার সেলিম সাহেব, উনি আমার কলিগ, উনি গান শুরু করে দিয়েছেন ইতিমধ্যে যে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, রাঙামাটির পথ সে যে আমার মন ভুলাই রে। কেন ভুলাবে না মন? এরকম দৃশ্য যদি হয় তাহলে তো মন ভুলাবে, এটাই স্বাভাবিক। আমার গাড়ি আমি দেখছিলাম মিটারে আমার 15 কিলোমিটার 20 কিলোমিটার এর উপরে কিন্তু উঠতে পারছিল না। হ্যাঁ, ওই যে দেখছেন আমরা অনেক বড় গাড়ি নিয়ে যেতে পারছি না, অথচ আমাদের পিছন থেকে তার চেয়ে ছোট গাড়ি, অথচ সে কিন্তু উঠে গিয়েছে। তো আমরা একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমার গাড়ি আর নিতে পারছে না, অর্থাৎ আমার গাড়ি আর টানতে পারছিল না। এজন্য আমরা নেমে আমি চাচ্ছিলাম যে সেলিম স্যারকে আসলে ওই কুতুব সাহেবের গাড়িতে, ওনার গাড়িতে আমরা যে দেখেন চাঁদের গাড়ি মাল নিয়ে আসতেছেন। আচ্ছা, আমি তো উনি আসলে বুঝতে পারেনি। হ্যাঁ, এই জন্যই তো গাড়ি এরকম উঠতেছে না, আমরা বুঝতেছি না বিষয়টা কি হচ্ছে। আমি ভাবছি কি রে, দেখেন দেখেন, আচ্ছা অদ্ভুত লাগতেছে, দেখেন এরকম কেন? এবার বুঝেছেন গাড়ির এই অবস্থা কেন? উঠেন 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 উঠেন। অবাক অবাক করা, তার মানে এখানে আমরা অনেক ঢালে আছি কিন্তু এখন। হ্যাঁ, আমি বলি কি রে, রাস্তার সমান তো আমি পিছাই যাচ্ছি। আমরা এত বেশি ঢালুতে দাঁড়িয়েছিলাম যে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছিলাম। ঠিক আছে বন্ধুরা, আমাদের ট্রাভেল ভিডিও রিলেটেড, ঠিক আছে বন্ধুরা, আমাদের ট্রাভেল ভিডিওগুলি নিয়মিত পেতে আমাদের পেজটা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এখন থেকে কিন্তু আমরা নিয়মিত এখানে ভিডিও ছাড়বো। আর এই খাগড়াছড়ি ট্যুরের সামনের যে পর্বগুলো সেগুলো থাকবে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো দেখার জন্য আশা করছি আপনারা দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের খাগড়াছড়ি